আমরা যখনই কোনো কিছু আমাদের দক্ষতাকে চিহ্নিত করার চেষ্টা করি, সেগুলোই কিন্তু আমরা কম্পিটেন্সি হিসেবে বলে থাকি। তাহলে আমি যদি সেভাবে বলি যে কম্পিটেন্সি ইজ দ্য সেট অফ ডেমনস্ট্রেবল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড স্কিলস, অর্থাৎ কম্পিটেন্সি হচ্ছে একটা ডেমনস্ট্রেবল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড স্কিলস, অর্থাৎ আমরা যে আমাদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো এবং দক্ষতাগুলো আমরা লোককে দেখাতে পারছি, ডেমনস্ট্রেট করতে পারছি, হ্যাঁ, সেইগুলোই কিন্তু কম্পিটেন্সি হিসেবে বা কম্পিটেন্স হিসেবে চিহ্নিত করা হবে। এবং এতে কি হবে, এই ক্যারেক্টারিস্টিক্স বা স্কিলস দিয়ে আমি কি বুঝতে পারবো, দ্যাট এনেবল অ্যান্ড ইমপ্রুভ দ্য এফিসিয়েন্সি অফ পার্সন, অর্থাৎ একটা ব্যক্তির কিন্তু এফিসিয়েন্সিকে চিহ্নিত করবে বা এফিসিয়েন্সির উন্নয়নকে বা ইমপ্রুভমেন্ট অফ এফিসিয়েন্সিকে আইডেন্টিফাই করবে। এরপরে কি হচ্ছে, দ্য পারফরমেন্স অফ ওয়ার্ক, অর্থাৎ একটি কাজের পারফরমেন্সকেও কিন্তু আইডেন্টিফাই করা হয় কম্পিটেন্সি শব্দটির মাধ্যমে। এরপরে চলে আসি কম্পিটেন্সি বেসড লার্নিং। কম্পিটেন্সি বেসড লার্নিং বলতে বোঝানো হচ্ছে যে কম্পিটেন্সি বেসড লার্নিং রেফার্স টু the system of instruction, assessment, grading and academic reporting that are based on the educational demonstration, অর্থাৎ ডেমোস্ট্রেশন, অর্থাৎ স্টুডেন্টরা যে জিনিসটাকে ডেমোস্ট্রেট করছে বা ডেমোস্ট্রেটিং এর জায়গায় আছে, অর্থাৎ যেগুলোকে ডেমোস্ট্রেশন স্টুডেন্ট করছে, সেই ডেমোস্ট্রেশনের বিষয়গুলিকে যখন কোনো একটি সিস্টেমের সাথে কম্পেয়ার করা হচ্ছে এবং সেই সিস্টেমের মধ্যে ইনস্ট্রাকশন, অ্যাসেসমেন্ট, গ্রেডিং এবং একাডেমিক রিপোর্টিং যখন ইনক্লুড হয়, তখন সেটাকে কিন্তু আমরা কম্পিটেন্সি বেসড লার্নিং বলছি। সেই জিনিসটা কি করছে, দ্যাট হ্যাভ লার্ন দ্য নলেজ অ্যান্ড স্কিলস, অর্থাৎ যে নলেজগুলো স্কিলসগুলো তারা শিখেছে, দে আর এক্সপেক্টেড টু লার্ন, অর্থাৎ এছাড়াও যারা পরবর্তী স্তরে যেগুলো শিখবেও, দে প্রোগ্রেস থ্রু দেয়ার এডুকেশন অ্যাজ প্রোগ্রেস দেয়ার দে অ্যাজ দে প্রোগ্রেস থ্রু দেয়ার এডুকেশন, অর্থাৎ যে বিষয়টি তার প্রোগ্রেসের মাধ্যম দিয়ে এসছে, অর্থাৎ লং টার্ম এডুকেশনের মাধ্যম দিয়ে যে প্রোগ্রেসটা তার হয়েছে, সেটাকে ডেমনস্ট্রেট করাকেই কম্পিটেন্সি বেস লার্নিং হিসেবে ধরে নেওয়া হচ্ছে। তো ফাইনালি চলে আসি কম্পিটেন্সি বেস লার্নিং এর মধ্যে একটা পার্ট ছিল যে ইভালুয়েশন বা অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট কিন্তু অ্যাসেস করতে পারা, ইভালুয়েশন কিন্তু অনেক ব্রডার কনসেপ্ট, কিন্তু ইভালুয়েশনের মধ্যে সবকিছু পড়ে, অ্যাসেসমেন্ট পড়তে পারে, টেস্টিং পড়তে পারে, মেজারমেন্ট পড়তে পারে, হ্যাঁ, কিন্তু এগুলো সবকটাই কিন্তু ইভালুয়েশন, অর্থাৎ সার্বিকভাবে যে তার তার ক্যারেক্টারাইজেশন করা সার্বিকভাবে তাকে আমরা ইভালুয়েশন কিন্তু বলে থাকি। তো কম্পিটেন্সি বেসড ইভালুয়েশনটা কি, ইজ দ্য প্রসেস অফ কালেক্টিং এভিডেন্সেস অ্যান্ড এস্টাবলিশিং দ্য কনক্লুশন on the character and the scope of the learner's progress toward the professional standard, অর্থাৎ এটা একটা কিন্তু ইভালুয়েশনকে একটা প্রসেস হিসেবে আইডেন্টিফাই করছে। লার্নিংটা একটা সিস্টেম ছিল, কিন্তু ইভালুয়েশনটা হচ্ছে একটা প্রসেস, পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যম দিয়ে সে কিন্তু কিছু এভিডেন্সেস এবং কিছু কনক্লুশন তৈরি করবে, অর্থাৎ আফটার লার্নিং তার মধ্যে কি কম্পিটেন্সি তৈরি হয়েছে বা কম্পিটেন্স তৈরি হয়েছে, সেটাকে এভিডেন্স হিসেবে ধরা এবং কনক্লুশনে পৌঁছানো। এবং এই কনক্লুশন কিসের উপর হবে, তার বৈশিষ্ট্য এবং তার কোনো স্কোপ রয়েছে কিনা লার্নার্স প্রোগ্রেসের ক্ষেত্রে, অর্থাৎ লার্নার যে প্রোগ্রেস হচ্ছে বা উন্নতি হচ্ছে, সেখানে কোনো স্কোপ বা ক্যারেক্টার আছে কিনা, যেটা ভবিষ্যতে তাকে একটা প্রফেশনাল স্ট্যান্ডার্ড হিসেবে তৈরি করতে সাহায্য করবে, অর্থাৎ তার জীবিকা হিসেবেও কিন্তু সেটা গড়ে উঠবে সেই দক্ষতাটি। সেই বেসিসে যখন যে প্রসেসের মাধ্যমে তার ইভালুয়েশন করা হবে, সেটাকে বলা হচ্ছে কম্পিটেন্সি বেসড ইভালুয়েশন। এবার চলে আসি কম্পিটেন্সি বেসড ইভালুয়েশনের ক্ষেত্রে কিছু অ্যাট্রিবিউট আছে, কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো কি, অ্যাট্রিবিউট কিন্তু বৈশিষ্ট্য অনেক উপর, যেটা আমার ক্যারেক্টারাইজেশন করতে সাহায্য করে, সেগুলো হচ্ছে অ্যাট্রিবিউটস। এই অ্যাট্রিবিউটস গুলো কি আছে, পাঁচখানা বেসিক্যালি অ্যাট্রিবিউটস রয়েছে। একটাকে বলছি নলেজ, একটাকে বলছি অ্যাটিটিউড, একটাকে বলছি এক্সপিরিয়েন্স, একটাকে বলছি এবিলিটি, আর লাস্ট ওয়ান হচ্ছে স্কিল। নলেজটা কি, আমি থ্রু আউট ইয়ার ধরে যে আমার লার্নিং হয়েছে, লার্নিং হওয়ার পরে যে আমার মধ্যে নলেজ তৈরি হয়েছে, নর্মালি আমরা এক্সামিনেশন পরীক্ষা দিয়ে আমার সেই নলেজকে আইডেন্টিফাই করতে, অর্থাৎ যে জ্ঞানটা আমার হয়েছে। জ্ঞানটা হওয়া মানে কিন্তু পরীক্ষায় মার্কস পাওয়া নয়, জ্ঞানটা মানে হচ্ছে আমার বিহেভিয়ারে আচরণে কোনো পরিবর্তন হয়েছে কিনা। যদি ধনাত্মক পরিবর্তন হয়ে থাকে বা আমি যেটা শিখেছি সেটাকে যদি প্রপারলি অ্যাডপ্ট করতে পারি, তাহলে কিন্তু সেটা আমার নলেজ হিসেবে পরিগণিত হবে।
কিন্তু অ্যাটিটিউডটা কি, অ্যাটিটিউডটা নলেজটা হওয়ার পরও দেখা যায় অ্যাটিটিউড হয়তো কোনো বিষয়ে আমার লার্নিং হয়েছে, কিন্তু তার প্রতি আমার ইন্টারেস্টটা আছে কিনা, বা তার প্রতি আমার পজিটিভ অ্যাটিটিউড রয়েছে কিনা। তাহলে সেই পজিটিভ অ্যাটিটিউড আছে কিনা বা নেগেটিভ অ্যাটিটিউড আছে কিনা সেটার উপর নির্ভর করবে যে সে কম্পিটেন্ট হবে কি হবে না, বা তার কম্পিটেন্সি ইভ্যালুয়েশনটা করা যাবে কি যাবে না। অর্থাৎ প্রথমটা তার নলেজের উপরে ইভ্যালুয়েশন করতে হবে, পরে তার অ্যাটিটিউড উপরে করতে হবে, যে বিষয়টি তাকে শেখানো হয়েছে বা শিখেছে সেই বিষয়টি, সেটার প্রতি তার ধনাত্মক অ্যাটিটিউড আছে কিনা। অর্থাৎ কোনো একটি ছেলে লিটারেচার পড়তে চায়, ইংলিশ পড়তে চায়, তাকে কিন্তু যদি আমি জোর করে সায়েন্স পড়াতে চাই, তাহলে সে নাম্বার হয়তো ভালো পেয়েও গেল, কিন্তু তার প্রতি কিন্তু পজিটিভ অ্যাটিটিউড নয় কিন্তু। ওই জন্য এখানে এটাও দেখা হবে যে স্টুডেন্টের অ্যাটিটিউডটা সেই বিষয়ের প্রতি কতটা তৈরি হয়েছে। আর কি দেখা হতে পারে, এক্সপিরিয়েন্স, অর্থাৎ সে কি অভিজ্ঞতা অর্জন করেছে। কারণ আমি যতগুলো আমার আমি থ্রু আউট দ্য ইয়ার যে আমি বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে যাই, আমার সব এক্সপিরিয়েন্স গুলো কিন্তু আমার স্মৃতিতে থাকে না, যেটার সাথে আমার অ্যাটাচমেন্ট অনেক বেশি হয়, আমার সেগুলোই কিন্তু এক্সপিরিয়েন্স হিসেবে মেমোরিতে থেকে যাচ্ছে। ওই জন্য এক্সপিরিয়েন্সটা কিন্তু দেখতে হবে প্রপার, তার কোনো এক্সপিরিয়েন্স হয়েছে কিনা, অভিজ্ঞতা হয়েছে কিনা। আর এই এক্সপিরিয়েন্স কিন্তু সবসময় হবে কি কি বেসিসে, প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যম দিয়ে এক্সপিরিয়েন্স হবে কিন্তু, প্যাসিভ এক্সপিরিয়েন্স নয়, অ্যাক্টিভ এক্সপিরিয়েন্স কিন্তু হতে হবে। অ্যাক্টিভ এক্সপিরিয়েন্স কোনগুলো, যেটা সরাসরি সে এক্সপিরিয়েন্স হচ্ছে, অর্থাৎ আমি নিজের চোখে দেখছি। কিন্তু প্যাসিভ এক্সপিরিয়েন্স কি, অন্য কেউ দেখেছে আমি সেটা বিশ্বাস করছি। আমি নিজে আহ, বিবেকানন্দকে দেখেছি, এটা আমার অ্যাক্টিভ এক্সপিরিয়েন্স। আর কোনো একজন ব্যক্তি তাকে দেখেছিলেন, তার কাছ থেকে আমি বিবেকানন্দের সম্পর্কে জেনেছি, এটা হচ্ছে প্যাসিভ এক্সপিরিয়েন্সেস। তো এক্সপিরিয়েন্স প্রপার হয়েছে কিনা এটাও কিন্তু এখানে ইভ্যালুয়েশনে চেক করার বিষয় হচ্ছে। পরেরটা হচ্ছে এবিলিটি, অর্থাৎ এবিলিটি হয়েছে কিনা। কারণ আলটিমেটলি কম্পিটেন্সি বেস ইভ্যালুয়েশনের মাধ্যম দিয়ে তার একটা স্কিল ডেভেলপ করার কথা বলা হচ্ছে, অর্থাৎ এবিলিটি তৈরি হবে কিনা, অর্থাৎ তার এবিলিটি রয়েছে কিনা সেই মানে সেই জিনিসটাকে নেওয়ার জন্য। যদি দেখা যায় যে কেউ খুব হাইটে কম, সে বাস্কেটবলের এবিলিটি, খেলার এবিলিটি কিন্তু নাও তৈরি হতে পারে, বা সে হয়তো খুব ভালো অ্যাথলেটিক নাও হয়ে উঠতে পারে। তো এবিলিটি আছে কিনা সেই এবিলিটিটাও চেক করা কিন্তু এখানে খুব প্রয়োজন রয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে স্কিল, আলটিমেট গোল হচ্ছে কিন্তু স্কিল ডেভেলপমেন্ট করা, অর্থাৎ তার দক্ষতা তৈরি করা। কম্পিটেন্সি বেসড ইভ্যালুয়েশনের মাধ্যম দিয়ে কিন্তু চেক করে নেওয়া হবে যে তার আদৌ স্কিল তৈরি হয়েছে কিনা, আদৌ তার দক্ষতা কিন্তু তৈরি হয়েছে কিনা। কারণ দক্ষতার উপর নির্ভর করবে ভবিষ্যতে সে কি ধরনের প্রফেশনের সাথে রিলেটেড হবে, বা যে বিষয়টি তার লার্নিং হয়েছে সেই লার্নিং এর বেসিসে সে পরবর্তী জীবনে সেটাকে প্রফেশনালি ব্যবহার করতে পারবে কিনা। ওই জন্য স্কিল ডেভেলপমেন্টটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। আচ্ছা, কম্পিটেন্সি বারবার করে বলে জিনিসটাকে আবার বলার চেষ্টা করছি যে ইভাল কম্পিটেন্সি বেসড ইভালুয়েশন কিন্তু নর্মাল ইভালুয়েশন সিস্টেমের মতো নয়, যে পরীক্ষায় পাস ফেল এরকম নয়। তার এক্স্যাক্টলি তার দক্ষতা বা তার কোয়ালিটি তৈরি করাটাই কিন্তু কম্পিটেন্সি বেসড ইভালুয়েশনের প্রধান উদ্দেশ্য। কিন্তু সেই ইভালুয়েশন মাধ্যম দিয়ে বোঝা হবে যে সে এক্স্যাক্টলি তে সেলফ সাফিসিয়েন্ট কিনা কোনো একটি স্কিল, কোনো একটি লার্নিং এর পার্সপেক্টিভ। তাহলে আমি এখানে কিন্তু অনেক ধরনের লার্নিং, আমি কম্পিটেন্সি বেসড ইভালুয়েশন করার জন্য ইভালুয়েশন পার্সপেক্টিভ বিভিন্ন ক্যাটাগরিকে ভাগ করতে পারি, অর্থাৎ কি কি বেসিসে আমি তার কম্পিটেন্সি বেসড ইভালুয়েশন গুলো করতে পারি এবং ক্যাটাগরি কি কি আছে। একটা হচ্ছে ফিল্ড সার্ভে অবজারভেশন কম্পিটেন্সি, অর্থাৎ বাচ্চার মধ্যে ফিল্ড সার্ভে করার ক্যাপাবিলিটি জন্ম হয়েছে কিনা, অর্থাৎ ফিল্ডে যাওয়া, সেখানে গিয়ে সার্ভে করা, সেখানে প্রপারলি অবজার্ভ করা, তারপরে সেটাকে কনক্লুড করা। কারণ অবজারভেশন কিন্তু সবাই একরকম কিন্তু করবে না। একটি সায়েন্সের ব্যক্তি একটা মোবাইল দেখে যে ধরনের অবজারভেশন করবে, একজন হিউম্যানিটিজের ব্যক্তি কিন্তু মোবাইল দেখে এক জিনিস অবজারভেশন কিন্তু করবে না। একজন কাঠ দেখে যখন মিস্ত্রি, কোন একটা কাঠের মিস্ত্রি যখন আসে, কাঠ দিয়ে কিন্তু সে ভাবে সব সময় যে এদিকে কি করে মূর্তি বানানো যেতে পারে বা আসবাবপত্র বানানো যেতে পারে। কিন্তু ওই কাঠটা দিয়ে যে রান্না করে, সেই ভাবে এই কাঠটা দিয়ে কিন্তু আমি কি করে আগুন ধরিয়ে রান্না করব। তাহলে অবজারভেশনটা কিন্তু আলাদা আলাদা, কিন্তু সেই অবজারভেশন করার ক্যাপাবিলিটি আছে কিনা সেটা কিন্তু কম্পিটেন্সি এই ফিল্ড সার্ভে দিয়ে বোঝা যাবে। রিসার্চ অ্যান্ড ইনভেস্টিগেশন কম্পিটেন্সি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়, কারণ দিনে যত সময় যাচ্ছে সময়ের সাথে সাথে কিন্তু এনভায়রনমেন্টাল এবং সোশ্যাল সিচুয়েশন কিন্তু চেঞ্জ হচ্ছে। এই এনভায়রনমেন্টাল এবং সোশ্যাল সিচুয়েশন যদি চেঞ্জ হয়, তার সাথে রিসার্চ এবং ইনভেস্টিগেশন করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। কেন, সবসময় আপডেট থাকতে হচ্ছে।
সায়েন্সের ক্ষেত্রে যেটা প্রমাণিত সেটা প্রমাণিত, কিন্তু একই বিষয় টেম্পোরাল পার্সপেক্টিভ অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে 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 স্থানের সাথে সাথে পরিস্থিতির কিন্তু পরিবর্তন হচ্ছে। ওই জন্য কম্পিটেন্সি কিন্তু জায়গা এবং সময় অনুযায়ী কিন্তু এখানে পরিবর্তন হয়ে যায়। ওই জন্য ইনভেস্টিগেশন করার ক্ষমতা আছে কিনা সেটাও এখানে কিন্তু দেখার বিষয়। কো কারিকুলার এবং পারফরমেন্স কম্পিটেন্সি, অর্থাৎ তার কো কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভমেন্ট আছে কিনা, কোকারিকুলার অ্যাক্টিভিটি করতে পারছে কিনা। কারণ আমি যেটা লার্নিং সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে যেটা আমার লার্নিং হচ্ছে, এটা কিন্তু আউটপুট হিসেবে বেরিয়ে বেরোবে কোকারিকুলার অ্যাক্টিভিটি এবং বা আমার পারফরমেন্সের মাধ্যম দিয়ে। সিমেন্টিক অ্যান্ড সিকুয়েন্সিয়াল মেমোরি কম্পিটেন্সি, অর্থাৎ আমার সোশ্যাল সায়েন্সের বিষয়গুলোকে যখন মনে করতে হয় বা মনে রাখতে হবে, তো সেটা কিন্তু মানে বুঝে করতে হবে, মিনিংফুলি সে বুঝেছে কিনা। এই জন্য সিমেন্টিক, অর্থাৎ না মানে না বুঝে সোশ্যাল সায়েন্সের অনেক বিষয়গুলো আমরা কিন্তু সেগুলো মুখস্থ করতে যাই, সেটা কিন্তু সোশ্যাল সায়েন্সের পার্সপেক্টিভে ভালো হবে না, কারণ পরবর্তী জীবনে গিয়ে প্রপারলি সোশ্যাল বিং সে কিন্তু হয়ে উঠতে পারবে না। সিকুয়েন্সিয়াল কেন বলছি, অর্থাৎ প্রত্যেকটা সিকোয়েন্স আগে পরে ঘটনাগুলো পরপর সাজিয়ে সাজিয়ে সে মেমোরাইজ করতে পারছে কিনা, এই কম্পিটেন্সিটাও দেখা হবে। কেন, যে ঘটনাগুলো আগে পরে যদি না সাজাতে পারে তাহলে সেই ঘটনাটার মানেটাই হয়তো সে বুঝতে পারবে না। কেন, কোনো একটি ঘটনা আগে পরে যদি হয় তাহলে তার কথাটার মানে কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে। হুম, যেমন এছাড়া হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স কম্পিটেন্সি, যখন সোশ্যাল সায়েন্সের মতো বিষয় পড়ছি তখন কিন্তু বাচ্চার যে ধরনের লার্নিং বা স্টুডেন্টদের যে ধরনের লার্নিং হবে, আলটিমেটলি গিয়ে তাকে কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্ট পার্সনে কনভার্ট করতেই হবে। অর্থাৎ নিজের ইমোশনস কোনো বিষয়ের প্রতি তৈরি করা, কোনো সাবজেক্ট সে পড়লো, হয়তো কোনো পড়ে মরাল ইন্টেলিজেন্সি, সে মরাল ডেভেলপমেন্ট পড়লো, বা আমার পিঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট পড়লো, কগনিটিভ ডেভেলপমেন্ট পড়ার পরে তার সেই কনসেপ্টের প্রতি নিজের ইমোশনস কি তৈরি হচ্ছে, লোকেদের ইমোশনস সম্বন্ধে সে কিন্তু বোঝার চেষ্টা করবে, এবং অন্যের লোকেরা তার প্রতি কি ধরনের চিন্তা ভাবনা পোষণ করে সেটা বোঝার চেষ্টা করবে, এবং আলটিমেটলি একটা রিলেশনশিপ তৈরি করবে দুটো পার্সনের মধ্যে। তা আলটিমেটলি সোশ্যাল সায়েন্সের পার্সপেক্টিভই হচ্ছে কয়েকটি মানুষের মধ্যে রিলেশনশিপ তৈরি করা। ওই জন্য ইমোশনাল ইন্টেলিজেন্সি একটা কিন্তু এখানে দেখার মতো বিষয়, অর্থাৎ ইমোশনাল ইন্টেলিজেন্সিটাও চেক করতে হবে। ইমোশনাল ইন্টেলিজেন্সি কি, নিজের ইমোশনসকে বোঝা, কোনো একটি বিষয়ের পার্সপেক্টিভে নিজের ইমোশনসকে বোঝা, সেম পার্সপেক্টিভে অন্যের ইমোশনসকে বোঝা, সেম পার্সপেক্টিভে অন্যেরা আমার প্রতি কি ধরনের ইমোশনস রাখছে সেটা বোঝা, এবং আলটিমেটলি একটি হেলদি রিলেশনশিপ তৈরি করা। সোশ্যাল কমিউনিকেশন কম্পিটেন্সি, সোশ্যাল সায়েন্সের বিভিন্ন বিষয়গুলো মানে জানার পরে আমাদের কিন্তু বেসিক ব্যাপার হবে আমরা যেন সেগুলো সোশ্যাল এনভায়রনমেন্টে গিয়ে কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। তার জন্য আমাকে সোশ্যালি ইন্টারেক্ট করতে হবে বিভিন্ন মানুষের সাথে। আমি সামাজিকভাবে যদি লোকের সাথে কমিউনিকেট না করতে পারি বা কথা বলতে যদি না পারি, তাহলে বুঝতে হবে সেইটা নিয়ে আমার দক্ষতার কিন্তু অভাব রয়েছে। অর্থাৎ যে বিষয়টা নিয়ে আমি শিখলাম জানলাম সেটা অন্য লোককে গিয়ে বোঝাতে পারছি কিনা, বলতে পারছি কিনা। এনভায়রনমেন্টাল এন্ড সাস্টেনেবল কম্পিটেন্সি, আলটিমেটলি আমরা সোশ্যাল পার্সপেক্টিভে যাই শিখি না কেন সেটা কিন্তু আমার এনভায়রনমেন্টকে এফেক্ট করে। অর্থাৎ আমি বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন এনভায়রনমেন্টাল প্রজেক্ট, বিভিন্ন সোশ্যাল প্রজেক্টগুলো বাচ্চাদের দিতে পারি, এবং দেওয়ার পরে সেগুলো গিয়ে বাচ্চারা কি করে এনভায়রনমেন্টকে সিকিউর করতে পারছে এবং কি করে সেই অ্যাওয়ারনেসটা চারিদিকে ছড়িয়ে দিতে পারছে, এই কম্পিটেন্সিটা কিন্তু এখানে চেক করা দরকার আছে। সে পরিবেশ সম্বন্ধে কি মনে করে, যে তাকে যে জিনিসগুলো জানানো হলো সেই লার্নিং এর পার্সপেক্টিভে তার মধ্যে কি ধরনের এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি অ্যাটিটিউড তৈরি হয়েছে, এবং তার মাধ্যম দিয়ে তার মধ্যে কোনো স্থিতিশীল চিন্তা তৈরি হয়েছে কিনা, অর্থাৎ ধ্বংসাত্মক নয় এমন কিছু চিন্তাধারা তার মধ্যে তৈরি হচ্ছে কিনা। সোশিও ইকোনমিক অ্যান্ড সোশিও কালচারাল আন্ডারস্ট্যান্ডিং কম্পিটেন্সি, অর্থাৎ সোশিও ইকোনমি ও আর্থসামাজিক পরিস্থিতির উপর নির্ভর করছে আমাদের বিভিন্ন সাইকোলজিক্যাল বিষয়গুলো। অর্থাৎ একজনের একজনের যদি কগনিটিভ লার্নিং হয় বা কনস্ট্রাকটিভিস্ট লার্নিং হওয়ার আগে মনে রাখতে হবে যে সে তার প্রপারলি সে কনস্ট্রাকটিভিস্ট লার্নিং বা কগনিটিভ লার্নিং নেওয়ার মতো ক্যাপাবিলিটি রয়েছে কিনা। কেন, কারণ তার সোশিও ইকোনমিক সোশিও কালচার অনেক কিছু ব্যারিয়ার কিন্তু ফেস করতে পারে। ওই জন্য
সে যদি সোশিও ইকোনমিক কন্ডিশন এবং সোশিও কালচার কন্ডিশনে পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইডগুলোকে যদি না বুঝতে পারে, তাহলে কিন্তু কগনিটিভ ডেভেলপমেন্ট হওয়া কিন্তু মুশকিল হয়ে যায়। সেই জন্য এই আন্ডারস্ট্যান্ডিংটা তার হচ্ছে কি না, অর্থাৎ যে লার্নিংটা দেওয়া হচ্ছে সেই লার্নিংটা থ্রু দিয়ে তার সোশিও কালচার যে কনসেপ্টগুলো আছে বা সোশিও ইকোনমিক কনসেপ্টগুলো আছে সেগুলোকে সলভ করতে পারছে কিনা। টিম ওয়ার্ক অ্যান্ড কোঅপারেটিভ কম্পিটেন্সি, অর্থাৎ এখানে কিন্তু আমরা সবাই একসাথে মিলে কাজ করার কথা বলা হবে, অর্থাৎ আমরা সবাই একসাথে মিলে কোনো সমস্যার সমাধান করতে পারছি কিনা সেটা কিন্তু এখানে দেখার মতো বিষয় হবে। টিম ওয়ার্ক হিসেবে আমরা কাজ করব, তাতে কি হবে, আমাদের মধ্যে একটা ইউনিটি তৈরি হবে, ইন্টিগ্রিটি তৈরি হবে। এবং একে অপরকে সাহায্য করতে হবে, কারণ সোশ্যাল সায়েন্সের পার্সপেক্টিভে আমরা সামাজিক গঠন তৈরি করার চেষ্টা করি, সেই জন্য কোঅপারেশন থাকাটা কিন্তু খুব দরকারি। কোঅপারেটিভ অ্যাটিটিউড তৈরি হচ্ছে কিনা সেটাও কিন্তু সোশ্যাল সায়েন্সের মতো বিষয় কম্পিটেন্সি বেসড ইভ্যালুয়েশনের মাধ্যমে পরীক্ষা করা যেতে পারে। এবার আমরা চলে আসি যে কম্পিটেন্সি বেসড ইভালুয়েশন এবং ট্র্যাডিশনাল ইভালুয়েশনের মধ্যে বেসিক্যালি পার্থক্য কি আছে। ট্র্যাডিশনালে যেখানে আমরা ক্লাসরুমের মধ্যে টেস্ট নিই, সেখানে কম্পিটেন্সি বেসড ইভালুয়েশনের ক্ষেত্রে কিন্তু ক্লাসরুম নয়, এখানে কিন্তু দেখা হয় আমরা সোশ্যালি কি করে কমিউনিকেট করছি, মানুষের সাথে কিভাবে কথা বলছি, মানুষের সাথে মিশতে পারছি কিনা। অর্থাৎ যে লার্নিংটা আমার হয়েছে সেই লার্নিং এর মাধ্যম দিয়ে আমি সোশ্যালি কমিউনিকেট করতে পারছি কিনা, কারোর সাথে যোগাযোগ তৈরি করতে পারছি কিনা, বা যেটা আমি শিখেছি বুঝেছি সেটা আমি কাউকে বোঝাতে পারছি কিনা, তাহলে সেটা কিন্তু কমিউনিকেশন কম্পিটেন্সি হিসেবে বোঝানো যাবে। অর্থাৎ আমি খুব ভালো রেজাল্ট করেছি, খুব ভালো মার্কস পেয়েছি, কিন্তু আমি কাউকে বোঝাতে পারছি না, তাহলে আমার কিন্তু কমিউনিকেশন কম্পিটেন্সি কম আছে। ইউজুয়ালি পেন পেপার অ্যাক্টিভিটি, অর্থাৎ আমার খুব হাতের লেখা যদি খুব ভালো হয়, আমি খুব ভালো লিখতে পারি এবং সারাদিন পরীক্ষাকে দুদিন আগে খুব ভালো মতো করে পড়াশোনা করে পরীক্ষার আগে সব খাতায় লিখে দিয়ে চলে এসেছি, তাহলে আমার কিন্তু পেন পেন্সিল অ্যাক্টিভিটি হবে, যেটা ট্র্যাডিশনাল ইভালুয়েশনকে আইডেন্টিফাই করছে। এই পার্সপেক্টিভেই কম্পিটেন্সি বেস ইভালুয়েশনের ক্ষেত্রে কি হবে, ইনভলভ পারফর্মিং কম্পিটেন্সি, পারফর্ম করতে পারছে কিনা। পারফরমেন্স যদি না থাকে, পারফর্ম কম বেশি যাই হোক না কেন, যদি পারফর্ম করতে পারে তাহলে পাস, আর যদি পারফর্ম না করতে পারে তাহলে ফেল। কেন? কারণ পারফরমেন্স করতে পারা না পারাটাই এখানে কিন্তু ইম্পর্টেন্ট কম্পিটেন্সি বেসড ইভালুয়েশনের ক্ষেত্রে। কত পরিমাণে করছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, তার এবিলিটি অনুযায়ী সে কম বেশি করবে। আচ্ছা, থার্ড আমি যদি চলে আসি ট্র্যাডিশনাল ইভালুয়েশনের ক্ষেত্রে, সেখানে বলছে গ্রেড বেসড অন কারেক্ট অ্যান্সার, অর্থাৎ আমরা সঠিক প্রশ্নের যদি উত্তর দিই তবেই আমরা কিন্তু পরীক্ষায় মার্কস পাবো ইভালুয়েশনের ক্ষেত্রে। কিন্তু এখানে কি বলছে, গ্রেড বেসড, অর্থাৎ কম্পিটেন্সি বেসড ইভালুয়েশনের ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে, গ্রেড বেসড অন ক্যান ডু অর নট, অর্থাৎ আমি কাজটা করতে পারছি কি পারছি না, যদি পারি তাহলে আমার চেক লিস্টের মাধ্যম দিয়ে আমি গ্রেডিং পাবো, আর যদি না পারি তাহলে হবে না। অর্থাৎ আমি দৌড়াতে পারছি কিনা, তাহলে পাস, দৌড়াতে না পারলে ফেল, এরকম। কম্পিটেন্সি ট্র্যাডিশনাল ইভ্যালুয়েশনের ক্ষেত্রে কম্পিটেন্সি এনকারেজ করা হয়, ট্র্যাডিশনাল ইভ্যালুয়েশনের ক্ষেত্রে কম্পিটিশনকে এনকারেজ করা হয়, অর্থাৎ র্যাঙ্কিং হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, বা ভালো ছেলেরা এ সেকশনে, খারাপ ছেলেরা বি সেকশনে, এই যে ইভ্যালুয়েশনের প্রসিডিওর হয়, তাতে কিন্তু একটা কি দেখা যাচ্ছে, বাচ্চাদের মধ্যে কিন্তু একটা কাজ করছে, কি জিনিস কাজ করছে, যে একটা কম্পিটিশন তৈরি হচ্ছে। কিন্তু কম্পিটেন্সি বেসড ইভালুয়েশনের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না, সেখানে কি হবে, কোঅপারেশন এনকারেজ করা হয়, একে অপরকে হেল্প করা, একে অপরকে সাহায্য করা। একটা গাছ লাগানো, কোনো কোনো জায়গায় গিয়ে, কোনো স্কুলে গিয়ে কোনো বাচ্চাদের প্রবলেমকে বোঝার জন্য সবাই একসাথে মিলে গ্রুপ করে তার প্রবলেমগুলোকে বোঝার চেষ্টা করা, এই জিনিসগুলো কিন্তু কোঅপারেশন এনকারেজমেন্টের মাধ্যম দিয়ে হবে। ট্র্যাডিশনাল মেথডের ক্ষেত্রে বলছে কি, ইউজুয়ালি স্ট্রিক্টলি টাইমড, অর্থাৎ একটা সময়ের মধ্যে বাধা থাকে, সেই সময়ের মধ্যে সেই তার ইভালুয়েশন কিন্তু হবে। কিন্তু কম্পিটেন্সি বেসড ইভালুয়েশনের ক্ষেত্রে মোর ফ্লেক্সিবল অন টাইম গিভেন, অর্থাৎ অনেক ফ্লেক্সিবিলিটি থাকে সময় দেওয়ার ক্ষেত্রে, যতটাই সময় লাগুক না কেন সে তাতে কোনো কিছু অসুবিধা নেই, ইভালুয়েশন তখনই হবে যখনই তার কম্পিটেন্ট হবে সেই বিষয়টির প্রতি। আর যদি না হতে পারে কোনো সময়ের মধ্যে, তাহলে কি কি প্রবলেম আছে সেই প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করা এবং সমস্যার সমাধান করা।
পরের পয়েন্টটা যদি বলি তো ট্র্যাডিশনাল ইভালুয়েশনের ক্ষেত্রে তো লার্নার ইভালুয়েশন প্রাইভেট, অর্থাৎ প্রাইভেটলি ইভালুয়েশন হবে, এবং তা সে কি ইভালুয়েশন হচ্ছে সেটা কিন্তু অন্য কেউ জানতে পারছে না। কিন্তু লার্নার্স কম্পিটেন্সি বেস ক্ষেত্রে কি হবে, যে লার্নার ইভালুয়েশন শেয়ার উইথ লার্নার, অর্থাৎ ইভালুয়েশন যখন লার্নার হয়ে যাবে, সে কোথায় কি কি ভুল করেছে, কেন সেই ভুলগুলো হয়েছে, এবং সেই স্পেসিফিক তার কি কি সংশোধন করা উচিত, সেটা কিন্তু সেখানে লার্নার জানতে পারছে। এবং যদি সাকসেসফুল হয়, ভালো পারফর্ম করে, তাহলে অন্যদের কাছেও সেইটা কিন্তু একটা এক্সাম্পল হিসেবে টিচার তখন তুলে ধরতে পারবে। পরের পয়েন্টে চলে আসি, টেস্ট ইন্ডিভিজুয়াল অনলি, অর্থাৎ টেস্টগুলো ইন্ডিভিজুয়াল বেসিসে হয়, অর্থাৎ প্রত্যেকজনকে এক একটা প্রশ্ন দিয়ে দেওয়া হচ্ছে ট্র্যাডিশনাল মেথডে, ইভালুয়েশনের মধ্যে প্রশ্ন দেওয়া হচ্ছে, এই প্রশ্নে সে উত্তর দিচ্ছে, অর্থাৎ অ্যান্সারটা সবাই ইন্ডিভিজুয়ালি দিচ্ছে। কিন্তু ইভালুয়েশন এই কম্পিটেন্সি বেসড ইভালুয়েশনের ক্ষেত্রে কি হবে, ইভালুয়েশন মে বি বেসড অন গ্রুপ টাস্ক, অর্থাৎ গ্রুপ ওয়ার্ক, গ্রুপ পার্টিসিপেশন, গ্রুপ পারফরমেন্স, এইগুলোর মাধ্যম দিয়ে কিন্তু তার কম্পিটেন্সিকে ধরা হবে। ওই জন্য এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল বেসিসে কিছু করা হবে না। কেন, আমরা যখন সোশ্যাল সায়েন্সের বিভিন্ন বিষয়গুলো যখন পড়ি, আলটিমেটলি সোসাইটি থেকে সেটা ইমপ্লিমেন্ট যখন হবে, সোসাইটি মানেই হচ্ছে দ্য গ্রুপ অফ পিপলস, আর যারা এক জায়গাতে সেই মানুষগুলো বসবাস করছে। কনক্লুশনের ক্ষেত্রে যদি বলে দিই, তাহলে বোঝা যাবে যে এই কম্পিটেন্সি বেসড ইভালুয়েশনটা একটা বাচ্চার মধ্যে দক্ষতা তৈরি করার জন্যই তৈরি করা হয়ে থাকে। ইভ্যালুয়েশনটা হবে, অর্থাৎ ইভ্যালুয়েশনের মাধ্যমে বোঝার চেষ্টা করা হবে বাচ্চার মধ্যে প্রপারলি কোনো দক্ষতা তৈরি হয়েছে কিনা। সোশ্যাল সায়েন্সের পার্সপেক্টিভে কেন বলে এটা প্রয়োজন বেশি হচ্ছে, তার আগে বুঝতে হবে এই কম্পিটেন্সি বেসড ইভ্যালুয়েশন কিন্তু প্রফেশনাল পার্সপেক্টিভে হতো, ওই জন্য ইঞ্জিনিয়ারদের মধ্যে বা ইঞ্জিনিয়ারিং শেখানোর সময় কম্পিটেন্সিটা তৈরি করা হতো, যে যত বেশি দক্ষ হবে তাই সে তত বেশি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে সার্ভাইভ করতে পারবে। এগুলো কিন্তু কম্পিটেন্সি আর কিসে আসলো, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমি যত বেশি রিডিং পড়তে পারবো, রিডিং কম্পিটেন্সি তৈরি করা, হ্যাঁ, স্পোকেন স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কম্পিটেন্সি তৈরি করা, অর্থাৎ আমি যত সুন্দর ফ্লুয়েন্টলি ইংলিশ বলবো, আমার কম্পিটেন্সিকে আইডেন্টিফাই করতে পারবো। কিন্তু সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে কম্পিটেন্সিটা কি, সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে কম্পিটেন্সি হচ্ছে সেইটাই যার মাধ্যম দিয়ে আমার দক্ষতাগুলোকে এমনভাবে চিহ্নিত করা হবে যাতে আমি একটা প্রপার হিউম্যান বিইং তৈরি হতে পারি, সমাজে গিয়ে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারি, একটা সমাজের মধ্যে নিজেকে গ্রুপের একটা পার্ট হিসেবে মনে করতে পারি, এবং আমার পারফরমেন্সটা হবে সবার জন্য, অর্থাৎ অল ওভার ওয়েলবিং এর জন্যই কিন্তু হয়ে ওঠে।